আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ফ্যান ফলোয়ার বৃন্দ, দূরে বা কাছে যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস বর্তমান সময়ের সবচাইতে মারাত্মক রোগের ভিতরে একটি, যেই রোগকে বলা হয় অন্যান্য রোগের মা। তো এই ডায়াবেটিস সম্পর্কে আসলে আমাদের সচেতন হওয়া অত্যন্ত জরুরি। তাই আমি মনে করি আমার যেই 20,000 প্লাস ফলোয়ার রয়েছেন সকলেই আপনারা নিজেরা জানবেন এবং অপরকে জানানোর জন্য ভিডিওটি শেয়ার করবেন, সকলেই সচেতন হবেন। প্রথমে আমরা জানবো যে ডায়াবেটিস কি, ডায়াবেটিস কত প্রকার, ডায়াবেটিস এর লক্ষণগুলো কী কী, কাদের হওয়ার সম্ভাবনা বেশি, ডায়াবেটিক হলে করণীয় কী ইত্যাদি বিষয় নিয়ে একটু আলোচনা করব। যদি একটু ভিডিও বড় হবে, কিন্তু আসলে আমরা যেগুলা না জানলেই নয়, গ্রোস বিষয় দিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা আসি ডায়াবেটিস কি। ডায়াবেটিক হলো একটা শরীরের কন্ডিশন, যখন আমাদের শরীরে ব্লাড সুগার লেভেল নর্মাল যে লেভেল থাকে তার চেয়ে যখন বেশি হয়ে যায় তখন সেটাকে আমরা ডায়াবেটিস বলি। অথবা এটা আবার বিভিন্ন কারণও হতে পারে। যদি আমাদের ব্লাডসে যে শরীরের ভিতরে যে ইনসুলিন উৎপন্ন হয়, দুই ধরনের ইনসুলিন উৎপন্ন হয়, আপনারা অনেকেই সেটা জানেন, একটা বেজাল, একটা বোলাস ইনসুলিন। এই ইনসুলিন যদি প্রপারলি যদি উৎপন্ন না হয়, অথবা এই ইনসুলিন যদি উৎপন্ন হয় কিন্তু ঠিকভাবে কাজ যদি না করে, তাহলেও কিন্তু আমাদের ডায়াবেটিস হতে পারে। আবার অনেক সময় দেখা যায় আমাদের প্যানক্রিয়াস, যেখান থেকে আমাদের ইনসুলিন উৎপন্ন হয়, তো এই প্যানক্রিয়াসের বিভিন্ন ডিজিজের কারণে বা বিভিন্ন রোগের কারণে প্যানক্রিয়াস তার কাজ ঠিকমতো করতে পারে না। এর ফলে প্যানক্রিয়াসের যে বিভিন্ন রোগ, প্যানক্রিয়াটাইটিস অথবা প্যানক্রিয়াসের ক্যান্সার, অথবা বিভিন্ন কারণে প্যানক্রিয়াস কেটে ফেলতে হয়, তাহলে এই ইত্যাদি কারণে কিন্তু আমাদের ডায়াবেটিস হতে পারে। তো এরপর জানবো আমরা ডায়াবেটিসের লক্ষণগুলো কি। ডায়াবেটিসের লক্ষণ সাধারণত 5টি লক্ষণ। 1 নম্বর যে লক্ষণ রয়েছে পলিইউরিয়া, যেটা বলবে যে রোগী এসে বলবে যে ঘন ঘন প্রস্রাব হওয়া। পলিডিপসিয়া, ঘন ঘন আমার পানি পিপাসা লাগা। পলিফ্যাজিয়া, ঘন ঘন খিদা লাগা। তাহলে আমরা এটাকে 3টা পি, পলিইউরিয়া, পলিডিপসিয়া, পলিফ্যাজিয়া, মানে ঘন ঘন খিদা লাগা, ঘন ঘন পানি পিপাসা লাগা, ঘন ঘন প্রস্রাব হওয়া, 3টা কথা। ঘন ঘন পানি পিপাসা, ঘন ঘন খিদা লাগা এবং ঘন ঘন প্রস্রাব হওয়া। এরপর 2টা ডাব্লিউ, একটা হচ্ছে যে উইকনেস, যে খুব ক্লান্ত লাগবে, আর ওয়েট লস। সাধারণত এই 5টা সিমটম থাকলেই আমরা তাকে ডায়াবেটিস বলি। তো মজার বিষয় হচ্ছে এই 5টা সিমটম একেবারে নাও থাকতে পারে। এই 5টা সিমটম সাধারণত সমস্ত ডায়াবেটিস রোগীদেরই হবে যারা টাইপ 1 যারা, তারা এই সিমটমগুলো 100% থাকবেই। কিন্তু আশ্চর্যজনক হচ্ছে এই প্রাণঘাতিক যে ডায়াবেটিস, যেটা অন্যান্য রোগের মা, কারণ এই একটা রোগ হলে অন্যান্য রোগ হতে পারে, যেমন হার্টের সমস্যা হতে পারে, আমার চোখের সমস্যা হতে পারে, আমার কিডনির সমস্যা হতে পারে, ব্রেনের সমস্যা হতে পারে, আমাদের পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে, নার্ভের রোগ হতে পারে, ইত্যাদি ইত্যাদি রোগ হতে পারে। সুতরাং সেই রোগটা যদি আমরা না জানি তাহলে এটা আমাদের জন্য চরম ব্যর্থতা। সুতরাং আমাদের সকলেই ডায়াবেটিস সম্পর্কে জানতে হবে। তো এই ডায়াবেটিস কত প্রকার? আসলে ডায়াবেটিস সবচেয়ে কমন যেটা সারা ওয়ার্ল্ড ওয়াইড, সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। এটা সবচাইতে কমন। এটা সাধারণত সারা ওয়ার্ল্ডে বেশি লোক আক্রান্ত হয়। তবে এই কমন রোগটারই কোনো লক্ষণ থাকে না। আমরা যে 5টা লক্ষণ বললাম, এই লক্ষণগুলো এই রোগটার সাধারণত আর্লি স্টেজে ধরাই পড়ে না। যখন আমাদের শরীরের প্যানক্রিয়াসের মারাত্মক পরিমাণ ক্ষতি হয়ে যায়, বিটা সেলের ধ্বংস হয়ে যায়, 80% ডিস্ট্রয় হয়ে যায়, তখন সাধারণত এই রোগটার এই সিমটমগুলো ধরা পড়ে। আদারওয়াইজ আর্লি ধরা পড়ে না। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে আমাদের সবসময় টেস্টটা করা। ডায়াবেটিসের কিছু টেস্ট রয়েছে, সেই টেস্টগুলো করা। রুটিন ইনভেস্টিগেশন করলেই, শুধু প্রতি 3 মাস, 6 মাস বা 1 বছর অন্তর অন্তর যদি করি, তাহলেই আমাদের করতে হবে, তাহলে রোগটা ধরা পড়ে। এটা হলো টাইপ 2। টাইপ 1 যাদের সাধারণত ইনসুলিনের শরীরে উৎপন্ন হয় না, ইনসুলিন জনিত সমস্যা, এটা টাইপ 1। এটা যদিও পরিমাণ অনেক কম, তবে এইটা ইদানিং খুব দিন দিন বাড়তেছে। এটা সাধারণত দেখা যায়
ছোটো বাচ্চাদের বেশি হয়, মানে ছোটো বয়স যাদের কম সাধারণত হয়, আর্লি স্টেজে হয়, জুভেনাইল ডায়াবেটিসও বলা হয়। এরপর হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস, যারা সাধারণত প্রেগনেন্সি অবস্থায় দেখা যায় যে তাদের আগে ডায়াবেটিস থাকে না, প্রেগনেন্ট হওয়ার পরেই তাদের ব্লাড সুগার লেভেল বেড়ে যায়, এটাকে বলা হয় জেস্টেশনাল ডায়াবেটিস অথবা প্রেগনেন্সি থাকা অবস্থায় ডায়াবেটিস যেটা সেইটা। তবে এই অবস্থায় প্রেগনেন্ট অবস্থায় ডায়াবেটিস থাকে ঠিকই, কিন্তু আবার যখন প্রেগনেন্সি পিরিয়ড শেষ হয়ে যায়, মনে করেন ওনার হচ্ছে ডেলিভারি হয়ে গেল, সিজার হয়ে গেল অথবা নর্মাল ডেলিভারি হয়ে গেল, এরপর দেখা যায় আবার স্বাভাবিক অবস্থায় যে ব্লাড সুগার লেভেল হাই ছিল সেটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এইটাকে বলা হয় যে জেস্টেশনাল ডায়াবেটিস, মানে প্রেগনেন্সি যেই সময়টুক 9 মাস 10 মাস যেই কয়দিনই হোক, এই সময়টুকুই তার ব্লাড সুগার লেভেল হাই হয়ে যায়, এইটাকে বলে আমরা জেস্টেশনাল ডায়াবেটিস। আবার প্রেগনেন্সি শেষ, এই যে 9 মাস 10 মাস পর ডেলিভারি হওয়ার পর বাচ্চা হওয়ার পর সাধারণত ব্লাড সুগার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, এইটাকে আমরা জেস্টেশনাল ডায়াবেটিস বলি। তবে যারা জেস্টেশনাল ডায়াবেটিসে আক্রান্ত থাকে এরা সাধারণত হাই টেন্ডেন্সি থাকে তাদের পরবর্তীতে টাইপ 2 ডেভেলপ করা। অনেক মা আছে যারা জেস্টেশনাল অবস্থায় ধরা পড়ে এবং সেটা সে কন্টিনিউ করে, আবার অনেক সময় দেখা যায় সে নর্মাল হয়ে যায়, জেস্টেশনাল পর প্রেগনেন্সির পর নর্মাল হয়ে যায়, কিন্তু আবার তার হাই রিস্ক থাকে তার টাইপ 2 হওয়ার। সুতরাং এদের উচিত হচ্ছে যে বারবার টেস্ট করা, প্রতি 6 মাস অন্তর, 3 মাস অন্তর, অথবা অ্যাটলিস্ট 1 বছর অন্তর। ইন্টারন্যাশনাল গাইডলাইন বলে প্রতি 3 বছর অন্তর অন্তর তার অবশ্যই টেস্ট করতে হবে। ইভেন যে বাচ্চা প্রেগনেন্ট থাকা অবস্থা তার যে জেস্টেশনাল ডায়াবেটিস ডেভেলপ করছিল, ওই বাচ্চার জন্য এটা হাই রিস্ক টাইপ 2 ডেভেলপ করা, মানে ভবিষ্যতে এই বাচ্চারও ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং তাকেও ওই বাচ্চার মায়ের মতো তারও 3 মাস 6 মাস 1 বছর বা 3 বছর অন্তর অন্তর আপনাকে অবশ্যই ডায়াবেটিসের টেস্টগুলো নিয়মিত করতে হবে, তাহলেই কিন্তু সম্ভব ডায়াবেটিস ধরা। এরপর হচ্ছে আদার্স স্পেশাল কজেসের জন্য ডায়াবেটিস, যে বিভিন্ন রোগের কারণে হতে পারে ডায়াবেটিস। বিভিন্ন রোগের কারণে আমাদের বিটা সেল ডিস্টার্ব হয়ে গেল, প্যানক্রিয়াসের ক্ষতি হয়ে গেল, এই রোগটার ফলে যে ডিজিজের কারণে যে ডায়াবেটিস সেটাকে বলা হয় আদার স্পেশাল কন্ডিশন ডায়াবেটিস। তাহলে এই হলো 4 ধরনের ডায়াবেটিস। তো এই ডায়াবেটিসগুলোর যে টেস্টগুলো আমরা কি করব, সবচেয়ে ডায়াবেটিসের প্রথম যে টেস্টটা আমরা করব সেটা হলো ফাস্টিং ব্লাড সুগার। এটা সাধারণত প্রপার নাইট, মানে হোল নাইট খুব শান্তভাবে ঘুমায় থাকতে হবে, এবং রাত যেদিন টেস্ট করতে যাবেন সকালে তার আগের দিন রাত 9টার ভিতরেই খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়তে হবে। আমরা এটা বলি সাধারণত 12 ঘন্টা থেকে 14 ঘন্টা ফাস্টিং থাকা, না খেয়ে থাকা, এবং সেটা ওভার নাইট হবে। আমরা দিনে 12 ঘন্টা 14 ঘন্টা না খেয়ে থেকে যদি আপনি টেস্ট করেন সেটা হবে না, এটা অবশ্যই হোল নাইট স্লিপিং থাকতে হবে, জেগে থাকলেও হবে না প্রপারলি। এটা সাধারণত অনেক জায়গায় এইভাবে কাউন্সিলিং করা হয় না, ফলে তাদের অ্যাকুরেট রেজাল্ট আসে না। সুতরাং যেই ডাক্তারকে দেখাবেন তার উচিত হবে অবশ্যই সেই ডাক্তার যেন তাকে কাউন্সিলিং করে দেয় যে বাবা আপনি রাত 8টা বা 9টার ভিতরেই খাবার দাবার শেষ করে আপনি নামাজ পড়ে শুয়ে পড়বেন এবং জেগে থাকবেন না, প্রপার যাতে ঘুম হয়। আপনি তাড়াতাড়ি খাবার খেয়ে ঘুমিয়ে পড়বেন যাতে 10 থেকে 12 ঘন্টা আপনার ফাস্টিং অবস্থা থাকে এবং সেটা ওভারনাইট স্লিপিং অবস্থা থাকে, জেগে থাকলেও হবে না। তারপরে আইসা আপনার সকালবেলা খালি পেটে যে টেস্টটা দিবেন সেটাকে বলা ফাস্টিং ব্লাড সুগার। এইটা নর্মাল ভ্যালু সাধারণত লেস দেন, এটা আমরা সাধারণত 3.5 থেকে 5.5 বা ইন্টারন্যাশনাল বিভিন্ন গাইডলাইন অনুযায়ী এটা আমরা বলি লেস দেন 5.6, 5.6 নিচে থাকতে হবে, এটা নর্মাল। এটা যদি নর্মাল ভ্যালুটা যদি ফাস্টিং অবস্থায় 5.6 থেকে 6.99 এর কম থাকে তাহলে সেইটাকে আমরা বলবো প্রি ডায়াবেটিস। আর যদি এইটা যদি আমার ডায়াবেটিস বলবো তখনই যখন এটার নর্মাল লেভেল যখন আমার 7-এর উপরে হয়ে যায়, তাহলে সেটা আমরা ডায়াবেটিস। আমরা একটু দেখাই, এটা দেখাইলে মনে হয় বেটার হবে, আপনাদের মনে করতে তখন সুবিধা হবে যে আসলে আমরা ডায়াবেটিস নর্মাল ভ্যালু কতটা বললাম। এটা আমরা
একটু দেখিয়ে দিই, আপনাদের জন্য বেটার হবে। এই যেটা আমরা বললাম ফাস্টিং ব্লাড সুগার, এইটা ফাস্টিং ব্লাড সুগার, এইটা সাধারণত 3.9 থেকে 5.5 পর্যন্ত এর ভিতরে থাকতে হবে। তাহলে 5.6 যদি হয়, হ্যাঁ 5.6 বা তার চাইতে বেশি হইলে সেটা প্রি ডায়াবেটিক। তাহলে 5.5 থেকে, বা আমরা এটা বলবো 5.6 থেকে 6.99 পর্যন্ত এটা আমরা প্রি ডায়াবেটিক বলবো। আর ডায়াবেটিক, হ্যাঁ এটা না ডায়াবেটিক হবে, এটা প্রি ডায়াবেটিক। 5.6 থেকে 6.99 এটা প্রি ডায়াবেটিক। আর যদি এই ফাস্টিং ব্লাড সুগারটা 7-এর সমান বা তার চাইতে বেশি থাকে তাহলে সেইটাকে আমরা বলবো 100% ডায়াবেটিক্স। এরপর রয়েছে যে ফাস্টিং ব্লাড সুগার আমরা করলাম। এরপর হচ্ছে যে র্যান্ডম ব্লাড সুগার। একটা পেশেন্টের র্যান্ডম ব্লাড সুগার যে কোনো সময়, এটা খাওয়া পেট ভরা পেট যে কোনো সময় হঠাৎ করে আমরা একটা রুগী যখন আমাদের কাছে দেখায় তখন আমরা তাদেরকে র্যান্ডম ব্লাড সুগার দিই। ওর র্যান্ডম ব্লাড সুগার যদি আমার সাধারণত 6.8-এর নিচে থাকে তাহলে সেটা বিলো 6.8-এর নিচে থাকলে সেটা নর্মাল। যদি এইটা 7.8 এর সমান থেকে 11.0 পর্যন্ত থাকে মিলিমোল পার লিটার তাহলে সেটা আমরা প্রি ডায়াবেটিক বলবো। যে এখনও ডায়াবেটিক হয় নাই বা যে কোনো সময় ডায়াবেটিক হতে পারে, এটাকে বলা হয় প্রি ডায়াবেটিস। আর ডায়াবেটিস হবে তখনই যখন 11.1 এর সমান বা তার চাইতে বেশি। ইন্টারন্যাশনাল বিভিন্ন গাইডলাইন বলে প্রি ডায়াবেটিস থাকা অবস্থায় রোগীর কন্ডিশন অনুযায়ী অনেক সময় আমরা তাদেরকে ওষুধ দিতে পারি। বিশেষ করে এই জাতীয় রোগীকে আমরা যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে মেটফরমিন দেওয়ার কথা বলা আছে। এরপর আছে আমাদের যেটা, সেটা হচ্ছে যে 2 আওয়ার্স আফটার ব্লাড সুগার। 2 আওয়ার্স আফটার ব্লাড সুগার, 2 আওয়ার্স আফটার ব্লাড সুগার বলতে যে ওজিটিটি আমরা করি, যে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, সাধারণত তাদের করা হয় যাদের এখন পর্যন্ত ডায়াবেটিস ধরা পড়ে নাই কিন্তু লক্ষণ আছে। ওই সমস্ত রোগীদের ওজিটিটি করা যেতে পারে। তাদেরও ওভারনাইট স্লিপিং থাকতে হবে, রাত 9টার পরে কিছু খাবে না, সকালবেলা এসে খালি পেটে রক্ত দিবে, তারপরে 75 গ্রাম গ্লুকোজ 1 গ্লাস পানির ভিতরে পুরোটা গোলায় সাথে সাথে খেয়ে ফেলতে হবে উইদিন 5 মিনিটস। তারপরে 2 ঘন্টা চুপ করে বসে থাকতে হবে, একেবারে হাঁটা চলা নিষেধ। অনেক রোগী দেখা যায় 2 ঘন্টা পরে যে গ্লুকোজ খেয়ে হাঁটা চলা করে অথবা খাবার খেয়ে হাঁটা চলা করে তারপর এসে ব্লাড সুগার দেয়, তাদের কিন্তু অ্যাকুরেট রেজাল্ট ধরা পড়বে না। সুতরাং খাওয়ার পর কোনো মুভমেন্ট করা যাবে না। 2 ঘন্টা পরে যদি আবার টেস্ট করে সেইটাকে বলা হয় 2 আওয়ার্স ব্লাড সুগার বা পোস্ট প্র্যান্ডিয়াল ব্লাড গ্লুকোজ আমরা বলি। এটা 2 ধরন হতে পারে, একটা হলো গ্লুকোজ খাওয়ানোর পরে আর একটা হচ্ছে ভাত খাওয়ার 2 ঘন্টা পর। প্রথম খালি পেটে রক্ত দিবে, তারপরে পেট ভরে ভাত খাবে, খাওয়ার 2 ঘন্টা পর 2 ঘন্টা চুপ করে বসে থাকবে, 2 ঘন্টা পর আবার রক্ত দিবে, তাহলে সেটাকে আমরা পোস্টপ্রান্ডিয়াল গ্লুকোজ বলি। এইটা সাধারণত লেভেল থাকতে হবে 7.8 এর নিচে। সাধারণত 7.8 এর সমান বা তার চাইতে যদি বেশি হয়, 7.8 থেকে 11 পয়েন্ট যদি হয় তাহলে সেটা হবে প্রি ডায়াবেটিস। আর 7.8 এর নিচে থাকলে সেটা নর্মাল। কিন্তু যদি আমার 11 পয়েন্ট এর সমান বা তার চাইতে যদি বেশি থাকে তাহলে সেটা ডায়াবেটিস হয়ে যাবে। আর 7.8 থেকে 11 পর্যন্ত প্রি ডায়াবেটিস হবে। এরপর আসি খুবই গুরুত্বপূর্ণ একটা টেস্ট, সেটা খালি পেট ভরা পেট যে কোনো সময় দেওয়া যায়। এইটাকে বলা হয় HbA1c। HbA1c হচ্ছে আমাদের লাস্ট 3 মাসের অ্যাভারেজ। লাস্ট 3 মাসের অ্যাভারেজ যেটা আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টেস্ট HbA1c। এটা হলো দেখে আমরা বুঝতে পারি যে পেশেন্টের ডায়াবেটিস লেভেলটা কত। এই HbA1c নর্মাল ভ্যালু আমরা বলি যে বিলো দ্য 6 নিচে রাখতে হবে। প্রি ডায়াবেটিস হবে তখনই 6 থেকে 6.99 পর্যন্ত, দ্যাটস মিন বিলো দ্য 6.5। যদি 6.5 এর সমান বা তার চাইতে বেশি হয়ে যায় তখন সেটাকে আমরা ডায়াবেটিস বলবো। আর HbA1c যদি 6 থেকে 6.499 পর্যন্ত হয় সেটা আমরা প্রি ডায়াবেটিস বলবো, অর্থাৎ 6.5 এর নিচে থাকলে সেটা প্রি ডায়াবেটিস, আর 6.5 বা তার চাইতে বেশি হলে সেটা ডায়াবেটিস। সুতরাং এইটা আমরা ধারণা দিলাম আমরা কি কি টেস্ট করব। এছাড়াও নতুন আপডেট গাইডলাইন অনুযায়ী ইনসুলিন টেস্ট করতেও বলা হয়েছে। অনেক রোগীর যে তার ইনসুলিন কন্ডিশনটা কীরকম, যদিও এটা সব জায়গায় অ্যাভেলেবেল না, সুতরাং এটা জাস্ট স্পেশাল একটা টেস্ট, এটা ইনসুলিন টেস্ট। এটা সব জায়গায় হয়ও না, তবে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমার ইনসুলিন কন্ডিশনটা কীরকম, আমার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কতটা থাকবে, ভবিষ্যতে হবে কি না। সুতরাং সেটা থেকেও আমরা রোগীকে ভালো একটা অ্যাডভাইস দিতে পারি। তাহলে
এই হলো আমরা টেস্ট। এরপর হচ্ছে আমাদের করণীয় কি, কারো যদি ডায়াবেটিস ধরা পড়ে, আমরা ডায়াবেটিস খুব গুরুত্বপূর্ণ একটা রোগ, যদিও যদি প্রপারলি ম্যানেজমেন্ট দেওয়া যায় তাহলে সত্যি এটা নর্মাল হয়ে যাবে। আপনার যত বেশি ডায়াবেটিস থাকুক না কেন, ইনশাল্লাহ আমার চেম্বারে আসবেন বা যে কোনো একজন ডায়াবেটোলজিস্টের কাছে যাবেন, ইনশাল্লাহ আপনার ডায়াবেটিস যদি তার পরামর্শ মানেন, ইনশাল্লাহ আপনার ডায়াবেটিস নর্মাল হয়ে যাবে। চিন্তা করার কারণে সাধারণত আমরা ডায়াবেটিসের চিকিৎসা করি 3টা ডি দিয়ে। 1 নম্বর হচ্ছে ডি হচ্ছে ডিসিপ্লিন, নিয়মতান্ত্রিকভাবে জীবনযাপন করা, সময়মতো খাওয়া, সময়মতো ঘুমানো, সময়মতো এক্সারসাইজ করা। এরপর হচ্ছে ডায়েট কন্ট্রোল, দ্বিতীয় ডিটা হচ্ছে ডায়েট কন্ট্রোল, যে খাবার নিয়ন্ত্রণভাবে খাবে। যতটুকু আমরা বলি BMI, বডি ম্যাস ইন্ডেক্স, আমার বডির ওয়েট এবং হাইট অনুযায়ী আমার যতটুকু খাওয়ার দরকার ততটুকু আমরা খাবো। বেশি অত্যাধিক না খাওয়া, শরীরে 3বারের বেশি খাবার না খাওয়া। 3বার বেশি খাইলে যতবার খাবেন ততবারই আপনার শরীরে ইনসুলিনের প্রয়োজন হবে। আমাদের শরীরে যখনই এক্সট্রা ইনসুলিন উৎপন্ন হওয়ার জন্য আমাদের বিটা সেলকে আমরা প্রেশার দেবো, ততই আমাদের বিটা সেল ক্ষতি হবে এবং তখন ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সুতরাং সবচেয়ে বেস্ট হচ্ছে ইনসুলিন, আমাদের শরীরকে ইনঅ্যাক্টিভ ইনসুলিনকে অ্যাক্টিভ করা। এইটাই সবচেয়ে বেশি রোগীরা করে না। তারা মনে করে যে আমি তো ইনসুলিন ব্যবহার করতেই আসি, আমি তো ওষুধ খাইতেই আসি, আমার জন্য আমি বেশি বেশি খাবো, আমি খাইতে পারি, এই জন্য তো ইনসুলিন নেই, আমার টাকা আছে। না, এটা আপনার হচ্ছে কি হবে না, আপনার ডায়াবেটিস আপনার কন্ট্রোল হবে না, বা আপনার বিটা সেলটা নষ্ট হয়ে যাবে, আপনার বিটা সেল ধ্বংস হয়ে যাবে। সুতরাং ইনসুলিন উৎপন্ন করতে পারবেন না, ইনসুলিন ইনঅ্যাক্টিভলি থেকে যাবে। অনেক ইনসুলিন উৎপন্ন হবে কিন্তু সেটা আপনার অ্যাক্টিভ না। মেইন সবচেয়ে বেস্ট হচ্ছে আমাদের শরীরে যে ইনসুলিন রয়েছে, 2 ধরনের ইনসুলিন থাকে, একটা হচ্ছে বেজাল ইনসুলিন, একটা বোলাস ইনসুলিন। এই বোলাস এবং বেজাল কোনটা সমস্যা আছে সেইটা অনুযায়ী আমরা রোগীকে চিকিৎসা করি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমরা সেটা বুঝতে পারি। এই যে টেস্টগুলো বললাম, এই টেস্ট দেখেই ফাস্টিং আপনার 2 আওয়ার্স, এটা দেখেই আমরা বুঝতে পারি তার বেজালের সমস্যা না বোলাসের সমস্যা। এই রোগীরা আসলে বোঝে না, তারা মনে করে শুধু আমার ওষুধ খালি হবে, ইনসুলিন নিলে হবে না। আসলে আমার হচ্ছে ঘাটতিটা কোথায় সেটা আইডেন্টিফাই করতে হবে। 3য় নামকে বলা হয়েছে ড্রাগ। ড্রাগের ভিতরে আসলে সবচেয়ে সেফ হচ্ছে নিরাপদ ইনসুলিন। অনেক রোগীরা ইনসুলিন নিতে চায় না, কিন্তু সত্যি কথা বলতে ইনসুলিন হচ্ছে সবচেয়ে নিরাপদ। তবে আমাদের সবচেয়ে বেস্ট হচ্ছে আমাদের লাইফস্টাইল মেনটেন করা, খাবার দাবার নিয়ন্ত্রণ করা। যদি লাইফস্টাইল মেনটেন এবং খাবার দাবার মেনটেন, এটার মাধ্যমে যদি এক্সারসাইজ করার মাধ্যমে যদি আমার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায়, তাহলে ওষুধের প্রয়োজন নাই। কিন্তু এই 2টার মাধ্যমে যদি কন্ট্রোল না করতে পারি, অবশ্যই আমাকে ইনসুলিন নিতে হবে বা ওষুধ খেতে হবে, তা না হলে আমাদের শরীরে মারাত্মক ক্ষতি হয়ে যাবে। তবে সবচেয়ে নিরাপদ হচ্ছে ইনসুলিন। এখন ইনসুলিন দেওয়া লাগবে কি লাগবে না, এটা ডিপেন্ড করতেছে রোগীর অবস্থার উপর, তার শারীরিক পরিশ্রম কী পরিমাণ করতেছে সেটার উপর, তার বিভিন্ন রোগ আছে কিনা সেটা। সাধারণত বিভিন্ন রোগ থাকলে সাধারণত আমরা জটিল ক্রনিক রোগ থাকলে ইনসুলিনই সাজেস্ট করি, অথবা HbA1cর পরিমাণ যে টেস্টটা বললাম, এই টেস্টটা যদি 10-এর বেশি থাকে, 100% থাকে, ইনসুলিন দিতে হবে। অনেকেই 10 আরও বেশি থাকে, যে স্যার আমাকে ইনসুলিন দেন না, আমি খাবার কন্ট্রোল করতে পারবো না। ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী HbA1c যদি 10 ধরা পড়ে কোনো ব্যক্তির, অবশ্যই তাকে ফার্স্ট চয়েস অফ ড্রাগ ইনসুলিন। রিমেম্বার ইট, ইনসুলিন। কিন্তু আবার কোনো রোগীর যদি ফাস্টিং ব্লাড সুগার 16 বা 16.5 বা তার চাইতে বেশি থাকে, তাকেও 100% ইনসুলিন দিতেই হবে। এখানে ওষুধ দিলে রোগীর কোনো ওই রকম উপকার হবে না। বরঞ্চ মনে রাখবেন, আমি নিজে ব্যক্তিগতভাবে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ডায়াবেটোলজিস্ট, এন্ডোক্রাইনোলজিস্ট, তার নাম হচ্ছে কাজী ফারুক পাঠান স্যার। তার মুখের কথা, তার একটা সেমিনার স্যার স্পষ্টভাবে বলতেছিল যে বাবা, আলটিমেটলি তোমার শরীর ডায়াবেটিস মানে কি, তোমার শরীরে ইনসুলিন নাই, ইনসুলিন থাকলেও অথবা কাজ করতে না। এই কথাটাই রোগীরা বোঝে না, যে আমাদের শরীরে ডায়াবেটিস কেন, যে আমার শরীরে ইনসুলিন উৎপন্ন হচ্ছে না, অথবা উৎপন্ন হলেও সেটা কাজ করতেছে না। সুতরাং এখানে ইনসুলিনই কাজ করবে, ইনসুলিন দিলে বেটার হবে। রোগীরা শুধু ওষুধ খেলে আমার আলটিমেটলি আমার শরীরে মারাত্মক ক্ষতি হয়ে যাবে। আমাদের আলটিমেটলি একটা সময় দেখা যায় ইনসুলিন নিতেই হয়। রোগী অনেক দিন ওষুধ খাওয়ার পরে দেখা যায় ইনসুলিন নেয়, কিন্তু তখন রোগীর মারাত্মক ক্ষতি হয়ে যায়। অথচ যদি ডায়াবেটিস যদি সম্পূর্ণ নির্মলযোগ্য ওষুধ, আমার অনেক নির্মলযোগ্য রোগটা কেউ যদি সঠিকভাবে ঔষধ নিতে পারে, সঠিকভাবে তার লাইফস্টাইল মেনটেন করতে পারে,
অনেক রুগী আছে আলহামদুলিল্লাহ, তার ডায়াবেটিস খালি পেটেই 24 ছিল, 25 ছিল, এরকম রুগী এখন কোনো ওষুধই লাগে না, শুধু লাইফস্টাইল মেনটেন করে। আমার আছে, আমার ব্যক্তিগত রুগী আছে, আমি বলতে পারি। সুতরাং ডায়াবেটিস সম্পূর্ণ নির্মলযোগ্য একটা রোগ, এটা ভয়ের কোনো কারণ নাই। আপনারা যদি সঠিকভাবে সঠিক চিকিৎসাটা নেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর জন্য যে কোনো একটা ডাক্তারের আন্ডারে থাকবেন, তার পরামর্শ অনুযায়ী নেবেন। শুধু ইনসুলিন আমি নিলাম আর লাইফস্টাইল মেনটেন করলাম না, তাহলে কিন্তু আপনার ডায়াবেটিস কন্ট্রোল হবে না, আলটিমেটলি আপনার মারাত্মক ক্ষতি হয়ে যাবে। সুতরাং আমরা সবসময় আশা করবো আপনারা যদি ডাক্তারের পরামর্শ, ডাক্তার কাছে বলবেন যে আমার জন্য কোনটা করলে ভালো হয়, কোন ইনসুলিন নিলে ভালো হয় বা ওষুধ করলে ভালো হয়, সেটা তো নেবেনই। পাশাপাশি অবশ্যই আপনার খাবার দাবার, জিহ্বা কন্ট্রোল করতে হবে। আমি প্রথমেই বলি রুগীদের, বাবা জিহ্বা কন্ট্রোল করেন। যদি জিহ্বাটা কন্ট্রোল করতে পারেন আর যদি সঠিকভাবে শারীরিক পরিশ্রম করতে পারেন, সময়মতো খাওয়া, সময়মতো ঘুমানো, সময়মতো লাইফস্টাইল মেনটেন করতে পারেন, ডায়াবেটিস আপনি কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে আশা করি আজকের এই আলোচনা থেকে আপনাদের উপকার হয়েছে। যদি উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটি সবাই শেয়ার করে দিন এবং সকলকে জানানোর জন্য অনুরোধ করতেছি। সকলেই জানুক যে ডায়াবেটিস রোগীদের জন্য আমাদের করণীয় কী। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, মানুষের যাতে সঠিক রোগ ডায়াগনোস করে সঠিক চিকিৎসা আমি এবং সমস্ত ডাক্তার ভাই বোন দিতে পারে, সেই জন্য দোয়া করবেন। বাংলাদেশের বাহিরে গেলেও, অস্ট্রেলিয়া গেলেও যে চিকিৎসা পাবেন ইনশাআল্লাহ প্রত্যেক ডাক্তার কাছেই পাবেন। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের আস্থা নাই, আমরা খালি দৌড়াদৌড়ি করি। আসুন, আপনারা আমাদের কাছে আসুন, ইনশাআল্লাহ আপনি অবশ্যই ভালো থাকবেন। একবার এসে দেখেন যে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয় কি না। ইনশাআল্লাহ সারা দুনিয়ার যেই চিকিৎসা, একই চিকিৎসা বাংলাদেশেই আছে। বাংলাদেশের বাইরে গিয়ে শুধু দেশের টাকা নষ্ট না করে দেশেই ডাক্তার দেখান, সময় নিয়ে ডাক্তার দেখান, নতুন যে ডাক্তার রয়েছে তাদেরকে দেখান। দেখবেন আপনাকে সময় নিয়ে দেখবে, আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ। অনেক রুগী হয়, অনেক স্যারদের কাছে অনেক রুগী হয়, সময় মতো দেখতে পারে না। এইরকম না করাই ভালো। আপনি আগে স্থানীয়ভাবে আপনার লোকাল যে ডাক্তার রয়েছে তাদেরকে দেখান, দেখবেন যে তারা সময় নিয়ে আপনার দেখবে। ইয়াং ডাক্তারকে দেখান। অনেক সিনিয়র ডাক্তার হয়ে গেছে, তাদের নাম যশ হয়ে গেছে, সত্যি কথা, কিন্তু তাদের কাছে অনেক সময় অনেক রুগীরা ফিডব্যাক ভালো পায় না, কারণটা হচ্ছে সময় নিয়ে দেখতে পারে না। অনেক এত রুগী ভিড় করে দেখবে কেমনে? এই জন্য তাদেরকেও রুগী দেখার সুযোগ করে দেন, আপনারাই সুযোগ করে দেন না, কারণ অনেক ভিড় করে, যার জন্য তারাও আপনাদের নিয়ে রিসার্চ করতে পারে না। রিসার্চ করার সুযোগ করে দেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আপনারা যদি ডায়াবেটিসের যে কোনো সমস্যা থাকে আমার চেম্বারে আসতে পারেন। আসমত আলী খান সেন্ট্রাল হাসপাতাল, মাদারীপুর সদর, মাদারীপুর, বরিশাল, শুধু শুক্রবার। সায়েন্স ল্যাব ডায়াগনস্টিক সেন্টার। যে কোনো প্রয়োজনে আমার ফোন দিতে পারেন। ডায়াবেটিস চিকিৎসা আপনি অনলাইনেও নিতে পারেন। আমার মোবাইল নাম্বার এই ভিডিওতে দিয়ে দেবো, ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ ভিডিওর মাধ্যমে চিকিৎসা নিতে পারবেন, ভিডিও কলের মাধ্যমে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।